আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আপনারা গুলি করেন নাই, ওনাকে গুলি করলেন না কেন? এই যে আওয়ামী লীগের হাজার হাজার লোক পালাইলো, আপনারা বর্ডার খুলে দেন নাই, আপনারা টাকা পয়সা নেন নাই, বিএসএফ কি ফেরেশতা নাকি? লক্ষ লক্ষ অবৈধ ভারতীয়রা এখানে চাকরি বাকরি করতেছে, কাউরে লাথি দিয়ে তো বাইর করে দেয়নি আমরা। এরা ডলার ইনকাম করতেছে, পাচার করতেছে। রংপুরকে দখল করতে হবে, কিনে নিতে হবে, $20 মিলিয়ন দিয়ে কিনে নিতে হবে। যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে সে সামরিক শক্তি ব্যবহার করতে বলছে। 7 সিস্টার যতক্ষণ আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে এই ধরনের খারাপ সম্পর্ক ভারতের থাকবেই। শেখ হাসিনা কমপক্ষে 30-40টা চুক্তি স্বাক্ষর করে গেছে, এর ভিতরে ট্রানজিট নামে করিডোরও দিয়ে গেছে। সর্বশেষ যে চুক্তিটা আমি লিখেছি ওটাতে, ওটা করিডোর আসলে। তো তারা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সোজা 7 সিস্টারে ট্রেন যাবে এবং ট্রেন সোজা ওখান দিয়ে আসবে। এটা বাংলাদেশের কোনো ইন্সপেকশন করার ক্ষমতা নেই। তো এটা তো আসলে করিডোর। এও হতে পারে শুভেন্দু অধিকারীকে বলছে যে তুমি তাফালিং করো যাতে চুক্তিগুলো বাতিল না হয়, চুক্তিগুলো ডাউন করে। 2 হলো আপনার ধরেন তিস্তা এবং গঙ্গা ফারাক্কা ব্যারেজের, এটা তো ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে। এটা কি এক ধরনের চাপ বাংলাদেশের উপর? তারা কি মনে করে যে এই ধরনের একটা চাপ দিলে তারা? এটা একটা চাপ, কিন্তু ওখানে আপনার দেখেন ভারত কার্নাড, সে হলো প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি তো বলছেন যে রংপুর টানপুর এগুলো, হ্যাঁ, লালমনিরহাট সে লিখছে। এবং তার সাথে সাথে বুদ্ধারা, আপনার লেখক, সাংবাদিক এরাও সুর মেলাইছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন আপনার কি ইয়েতে নিছিল, আপনার লুইজিয়ানা নিছিল, ফ্রান্স থেকে কিনে নিছে, ওরকম আপনার আমাদের রংপুরকে, অর্থাৎ তারা চিকেন নেক নিয়ে 20-22 কিলোমিটার যদি চীন বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে, এটা যদি বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে তারা বলছে এটাকে কমপক্ষে 150 কিলোমিটার বানাতে হবে। এখন ভয়াবহ কাণ্ড হচ্ছে, এই বিশেষজ্ঞ বলছে ভারত কার্নার যে রংপুরকে দখল করতে হবে, রংপুরে কিনে নিতে হবে, $20 মিলিয়ন দিয়ে কিনে নিতে হবে। যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে সে সামরিক শক্তি ব্যবহার করতে বলছে। অর্থাৎ ওই যুক্তরাষ্ট্রের মতো আগে কেনার প্রস্তাব, না হলে ওই শক্তি প্রয়োগ করে দখল করবে। এবং শুধু কথা এখানেই না, যে আমাদের বাংলাভাষী যত বাঙালি আছে তা রংপুরে ঢুকাই দিবে, আর রংপুরে যে হিন্দু আছে সেটা ভারতে ফিরাই নেবে। হ্যাঁ, এরপরে ধরেন নতুন অ্যাম্বাসেডার আসছে, অ্যাম্বাসেডার তো আপনার বেনাপোল দিয়ে আসছে। সেখানে আসার আগে সে বলছে যে বাংলাদেশের এই 18 কোটি আর ভারতের অত কোটি মিলা গেলে কি হয়। হ্যাঁ, এটার অর্থ তো আমরা বুঝলাম না। এখন যে বিজেপি স্ট্যান্ড নিছে, যে পুশিং করতেছে, ঠেকায় দিচ্ছে, আমাদের কিন্তু বিজেপির শক্তি কম না, কারণ আমাদের কিন্তু বিজেপির গাইডলাইন হচ্ছে সুপারভাইজার হলো সেনাবাহিনী, আমাদেরকে বিএসএফ আর বিজেপি কিন্তু এক না। হ্যাঁ, বিজেপি অনেক, কিন্তু আমাদের হচ্ছে কি ওদের অনেক অনেক সোলজার, ওদের অনেক আছে কেন্দ্র, মানে ওই যে উঁচুতে দেখে লাইট টাইট মারে, আমাদের এখানে লাইট টাইট নাই, আর জনগণের সাপোর্ট নিয়ে ঠেকাইতেছে। রাষ্ট্র আকারে তো ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক কোনোদিন তৈরি হয় নাই, এবং তৈরি হয় নাই বলেই এই যে আচরণটার কথা বলছেন না, ধরেন জাহিদ ভাইকে আমরা হয়তো চিনি বলে বুঝতে পারতেছি তাকে হেনস্থাটা করেছে, এটা কিন্তু কোনো নতুন ঘটনা না। বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা দিল্লিতে অথবা ভারতে পড়তে যায়, অথবা ট্রিটমেন্টের জন্য যায়, অথবা ট্রানজিট ভিসায় থাকে, এদের সবাইকে কিন্তু বিভিন্ন ফর্মে ভারত হেনস্থা করে, কোনো কারণ ছাড়া হেনস্থা করবে। ভারতের বলিউডের সিনেমাগুলোতে দেখবেন, অথবা যে কলকাতার 3rd ক্লাস 4th ক্লাস মুভিগুলো যেগুলো বানায়, এগুলোতে দেখবেন যে একই ধরনের পিকচার তারা ক্রিয়েট করবার চেষ্টা করে, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকতেছে, আইএসআই এর লোকটার সাথে ওনার সম্পর্ক আছে, অস্ত্র কিনতেছে, 7 সিস্টার্সকে আলাদা করবার চেষ্টা করতেছে। মানে যেটা তাদের ইমাজিনেশনে আছে, তারা যেটা নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, তাদের মুভিগুলোতেও কিন্তু দেখবেন এই ভিলেন ক্যারেক্টারগুলো তারা তৈরি করে। ইদার পাকিস্তানিদেরকে বানায়, তা না হলে হচ্ছে বাংলাদেশিদেরকে বানায়। তাহলে এই ইমাজিনেশন এবং বাস্তবতাটা কিন্তু নতুন কোনো ঘটনা না, এটা একটা প্রাত্যহিক ঘটনা। গত কয়েকদিন আগে হয়তো আপনি দেখেছেন যে চেন্নাইতে একটা হাসপাতালে বাংলাদেশি রোগীকে ইন্ডিয়ান ডাক্তার নার্স মিলে মারধর করতেছে। কেন? সে একটু জানতে চাইছে এটা কেন, এটা না, অথবা এরকম কিছু একটা ব্যাপারে। তো এই হেনস্থাগুলো কিন্তু কন্টিনিউ চলে আসতেছে,
এবং বাংলাদেশ সরকারের নতজানুপ রাজনীতির কারণে যেটা হয়েছে, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার পররাষ্ট্রমন্ত্রী আগের আমলের এবং বর্তমান আমলের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেখবেন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তাদের বক্তব্য মিলে গেছে। বাংলাদেশের সুশীল সমাজ, এই যে গণমাধ্যম, বাংলাদেশের সাংবাদিক, ভারতের আলোচনা আসলেই দেখবেন বাংলাদেশিদেরকে দায় দেওয়ার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। রাষ্ট্র আকারে আমার দায় কি? আমার নাগরিকের ভুল ত্রুটি থাকলে সেটা আমি আলোচনা করব, কিন্তু আমার নাগরিকের কারণে তাকে সীমান্তে হত্যা করা হচ্ছে, আমার লোকটাই মনে হয় মাদক ব্যবসায়ী ছিল, আমার লোকটাই মনে হয় চোরাকারবারি ছিল, আমার লোকটাই মনে হয় অবৈধভাবে ওখানে ঢুকতে চেয়েছে। বাংলাদেশিরা কি আপনার কলকাতার ফার্ম থেকে গরু চুরি করে আনে, না ইন্ডিয়ানরা গরুটা এই পর্যন্ত নিয়ে আসতেছে? তাহলে আমার যে গরুটা অবৈধভাবে এখানে আসতেছে, আমার মালটা যে অবৈধভাবে আসতেছে, আমাদের এই ক্রস বর্ডার ব্যবসায়ীরা কি ওর কোম্পানি থেকে মালটা চুরি করে আনছে, না ওর দেশের লোকরাই চুরি করে এই পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে? তাহলে ক্রস বর্ডার ট্রেড একটা গ্লোবাল রিয়ালিটি, সারা দুনিয়াতে আছে। বৈধভাবে অবৈধভাবে এই ট্রেডটা আছে। এখন আপনি এই ট্রেডটাকে বৈধভাবে যদি করতে দেন, অবৈধ মার্কেট বন্ধ হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশকে রাষ্ট্র আকারে বোধ করে না, মনে করে না। যদি করতো, সে বন্ধু বেশি যত ধরনের বদমাইশি শয়তানি করা দরকার তার এগুলো করতো না, প্রয়োজন নাই। যেমন ধরেন, আমাদের কি নদীতে পানির অভাব আছে? ভারতের প্রয়োজন মেটানো, বাংলাদেশের প্রয়োজন মেটানো, নেপাল বলেন, সিকিম বলেন, ভুটান বলেন, আমাদের সবার প্রয়োজন পূরণ করবার মতো পানি আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলের নদীতে দিয়েছেন। তাহলে বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্ট, যে আপনিও ভাই এখান থেকে 5 লিটার পানি নেন, আমারও 3 লিটার দরকার, আমি নেই, নেপালের 1 লিটার দরকার, নেন, সবাই মিলে নেন না। কিন্তু আপনি ব্লক করে দেন কখন? যখন আপনার ভিতরে ঘৃণা তৈরি হয়, যখন আপনি বোধ করেন ওদেরকে শিক্ষা দিতে হবে, ও যেন কখনো আমার সাথে বেয়াদবি না করে। তাহলে আপনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা আছে, যেটা দিয়ে পাশের বাড়িতে যায়, ওইখানে আপনি একটু কাটা বিছায় রাখবেন, আপনি খেজুরের ডাল কাইটা ওইখানে বেড়া দিয়ে দিবেন। কেন করতেছেন? আপনার দরকার নাই, কিন্তু হুদায় আরে ও যাইতেছে কেন, আটকায় দিই পথ আর কি। সীমান্তে মানুষ মারতে হবে কেন? ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স অ্যাক্ট যেটা আছে আপনার, বিএসএফ যে আইন দ্বারা চলে, 1968-এর অ্যাক্ট, সেই অ্যাক্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে বর্ডারে অনুপ্রবেশ ঠেকাবেন। সেখানে এক্সট্রিম সার্কামস্ট্যান্সেসের কথা বলা আছে। যদি কোনো বিএসএফ সদস্য মনে করে তার জীবনের হুমকি তৈরি হয়েছে, তখন মাত্র আপনি শ্যুট করতে পারবেন। কোন দিন কবে বিএসএফ এর জীবনের হুমকি তৈরি করেছে? কোন বাংলাদেশিকে হত্যা করার পরে বিএসএফ দাবি করেছে তার হাতে অস্ত্র পাওয়া গেছে? কোনোদিন দাবি করেছে যে সে অস্ত্র হাতে আমাকে অ্যাটাক করতে এসেছিল, তখন আমি তাকে মানে সেলফ ডিফেন্সের কারণে অ্যাটাক করেছি, গুলি করেছি? একটা ঘটনা ঘটেছে? এত হাজার হাজার বাংলাদেশিকে হত্যা করবার ঘটনাতে আমাদের চোখে কখনো পড়ে নাই। তাহলে আপনি শুট অন সাইট পলিসি যে এনফোর্স করছেন, দেখা মাত্র গুলি করা, এটা কোথায় পেলেন? এটা কোথাও নাই তো, ভারতের আইনেই তো এটা নাই। আপনার ফরেনার্স অ্যাক্ট আছে ইন্ডিয়াতে, 1946-এর অ্যাক্ট, সেখানে বলে দেওয়া আছে আপনি যদি অনুপ্রবেশ করেন, অবৈধভাবে ঢোকেন, তাহলে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। মানে আপনি কীভাবে ঢুকছেন, যদি অবৈধভাবে জিনিসপত্র থাকে, অস্ত্র থাকে, একা থাকেন অথবা গ্রুপে ঢোকেন, বিভিন্ন ফর্মে ঢুকলে আপনি সাজা দিতে পারবেন। গুলি কেন করছেন? গ্রেফতার করেন, গ্রেফতার করে বিচার করেন, বিচার করে জেলে নিয়ে যান। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আপনারা গুলি করেন নাই, ওনাকে গুলি করলেন না কেন? তাহলে ওনাকে যেহেতু গুলি করেন নাই, তাহলে অন্যদের গুলি করতে হচ্ছে কেন? এই যে আওয়ামী লীগের হাজার হাজার লোক পালাইলো, আপনারা বর্ডার খুলে দেন নাই, আপনারা টাকা পয়সা নেন নাই। বিএসএফ কি মানে আমাদের মানে উপমহাদেশের লোক, তাদের চরিত্র সম্পর্কে আমরা জানি না, ওরা ফেরেশতা নাকি? ওনারা গরু খান না, মানে ওনারা মানে খুব ভালো মানুষ, সৎ মানুষ। তো এই লক্ষ লক্ষ কোটি টাকার লেনদেন করছেন এই বর্ডার দিয়ে তো করছেন। তাহলে সেটা বাংলাদেশিদেরকে দেখলে গুলি করেন কেন? কারণ টাকার লেনদেন ঠিকমতো হয় নাই। পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিলের কারখানা তৈরি করছে বিএসএফ এবং ইন্ডিয়ান ব্যবসায়ীরা, শুধুমাত্র বাংলাদেশে পাচার করবার জন্য। এটা ভারতের মার্কেটে বিক্রি হয় না। তো কি পরিমাণ মানে বন্ধু রাষ্ট্র আমার, যে সে আমার দেশে পুরো সীমান্ত জুড়ে ফেন্সিডিল বিক্রি করবে আমার 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 যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, টাকা ইনকাম করবার জন্য। ট্রেড ডেফিসিটের ব্যাপার দেখেন, যে আমাদের আরেকটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে আপনি আমার দেশে ব্যবসা বাণিজ্য করেন, কোনো সমস্যা নেই, আমরা সবাই তো WTO মেম্বার, আমরা ফ্রি ট্রেডে বিশ্বাস করি, আমাদের সংবিধানে বলে দেওয়া আছে। তাহলে আপনি আমার দেশে সব পাঠাইতে পারবেন, আপনার দেশে পাঠাইতে পারা যাবে না? আপনি দেখবেন এই যে বাংলাদেশের নাটক সিনেমার যে সোকল বাংলাদেশি স্টাররা আছে, কিন্তু ওখানে কি অ্যাসোসিয়েশনকে টাকা দিতে হয়? ভারতের কোনো নায়ক নায়িকা এখানে এসে অভিনয় করতে গিয়ে এফডিসিকে টাকা দিতে হয়? দিতে হয় না তো। তাহলে আপনি আমাকে রাষ্ট্র মনে করেন কিনা,
মানে আমার সাথে যে আপনার একটা সম্মানজনকভাবে এঙ্গেজ হইতে হবে, সেটা আপনি কখন করছেন, কবে করলেন? এরপরে হচ্ছে রাজনৈতিক ইন্টারফেয়ারেন্স। আপনি আমার দেশে খুন খারাপি থেকে শুরু করে আমার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, কোন দল রাজনীতি করতে পারবে পারবে না, কোন দলের ক্ষমতায় যাওয়া উচিত উচিত না, কোন দল নির্বাচন ছাড়াও ক্ষমতায় থাকলে জায়েজ, আবার কোন দল নির্বাচনে জিতলেও জায়েজ না, এই ফতোয়াও আপনারা দিল্লি থেকে দেন। এই লেভেলের ইন্টারফেয়ারেন্স কেন আপনারা করেন? তাহলে আপনি আমাকে যে রাষ্ট্র মনে করছেন না, এগুলো দিয়ে সেটা প্রমাণ হয়। এবং এই জন্য দেখেন এবার পশ্চিমবাংলা নির্বাচনের এজেন্ডা কি ছিল? অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশ। টোটাল ইলেকশন ক্যাম্পেইন হয়েছে বাংলাদেশের উপরে। তাহলে একটা রাষ্ট্র কি আর একটা প্রদেশের নির্বাচনের ইস্যু হইতে পারে কিনা? তাহলে সেই রকম একটা রিয়েলিটিতে আমরা যে সমাজে বাস করি, এখানে অলমোস্ট সকল জনগোষ্ঠীর এই অঞ্চলের আনডকুমেন্টেড লোক। তারপরও আমরা তো বলি নাই যে বাংলাদেশি নাগরিকদেরকে আমরা ফেরত নেব না, নেব। আপনি একটা ডিসেন্ট, একটা ভদ্র সম্মানজনক প্রোটোকলে আসেন। আপনি রাত 2টার সময় ধান খেতে, পাট খেতে উঠা দিবেন। আমরা রোহিঙ্গাদেরকে আমরা 17 লাখ রোহিঙ্গা নিছি, আমরা লক্ষ লক্ষ অবৈধ ভারতীয়রা এখানে চাকরি বাকরি করতেছে, কারোর লাথি দিয়ে তো বাইর করে দেয়নি আমরা। এরা ডলার ইনকাম করতেছে, পাচার করতেছে বাংলাদেশ থেকে, কাউরে তো বাইর করে দেওয়া হয় নাই। তো আমরা চাচ্ছি এই জিনিসগুলোর রেজলিউশন হোক। ভারত কখনো এগুলোর রেজলিউশন চায় নাই। আমার এলাকার পুকুরের মাছে বিষ ছেড়ে দিচ্ছে, ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, কাটা ধান নিয়ে চলে যাচ্ছে, কাটা ধানে আগুন ঢেলে দিয়ে যাচ্ছে বিএসএফ এর লোকজন। তারপরে মানে মারামারি তো রয়ে গেছে। আসাম কুমিল্লা সীমান্তে তো আপনার বহু অঞ্চলে ইলেকট্রিফাইড তার দিয়েছে। আপনি প্রায় দেখবেন যে বিদ্যুৎ স্পৃশ্য হয়ে লোকজন মারা যায় ওখান থেকে ক্রস বর্ডার চেক অবৈধভাবে মুভ করার সময়। এগুলো তো ভয়ঙ্কর মানবাধিকারের লঙ্ঘন। আপনি তো সেগুলো সামারালি বুঝতে হলে ভারতের মনস্তত্ত্ব বুঝতে হবে যে সে কোন ধরনের মানুষকে মানুষ মনে করে। তার যে ব্রাহ্মণিজমের যে ফ্রেমওয়ার্ক, সে তার নিজের দেশের 86% মানুষকে মানুষ মনে করে না। আমরা প্রচণ্ড রকম বাস্তববাদী, সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তার সম্পর্ক নেই ভারতের। আমাদের বাংলাদেশে কিন্তু ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক পয়েন্টে আছি, যার ফলে আমাদেরকে চাপে রাখতে চায় আরও বেশি করে। আপনার মালদ্বীপ থেকে পাত্তারি গোটায় চলে গেছে না? ভারতে 18 কোটি জনগণের দেশ, এবং ভূখণ্ড ওই যে 7 সিস্টার নাক গলার না, 7 সিস্টার যে চীন তো সবসময় উকিঝুঁকি দেয়, আমরা একটু সাইড দিলেই তো কেটে দিব, আটকাই দিব। সুতরাং এর বিশ্বায়নের যুগে কোনো দেশকে এতিম ভাবা ঠিক না। ভারতের এই অ্যাটিটিউড পাল্টানো দরকার। ভারত রাষ্ট্র টু রাষ্ট্র, আমরা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে স্বাধীন করছি, এই দেশকে স্বাধীনতার মর্যাদা দিয়েই তাদেরকে ডিল করতে হবে। কিন্তু জোর করে শুধুমাত্র সরকারকে তাবেদার বানানো যাবে, কিন্তু জনগণকে বানানো যাবে না। আনঅফিসিয়ালি বিএসএফকে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে হত্যা করার জন্য। সুতরাং এটা তো প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এভাবেই চলতে হবে ওদের সাথে কোনো সময়ই আমরা ভাই ভাই সম্পর্ক, যেটা ত্রিবেদী বলার চেষ্টা করছে, এই সম্পর্ক আসলে হবে না। দেখেন একটা গ্রুপ কিন্তু ঠিকই এটা বলতে পারে নাই। বলেন তো দেখি যে যুক্তরাষ্ট্রের মতো দখল করে নেবে রংপুর, এটা হলো কথা? এখানে বন্দুক ধরা ছাড়া কোনো রাস্তা থাকে খোলা? এখানে কোনো মুখের ভাষায় কথা বলা যায়? বলেন, একটা স্বাধীন দেশ একটা অঞ্চল সে কিনে নিয়ে যাবে, না হলে সে সামরিক শক্তি ব্যবহার করবে। তারা যদি আমাদের এইভাবে হাতড়াইতে থাকে, আমরা ঠিকই ওখানে হাত দেবো। চীনকে বলবো, ভাই তুমি আমার ভাই, একটু আগায় যাও, আমরা সাইড দেব। তখন কি করবে? এবং 7 সিস্টার যতক্ষণ আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে এই সম্পর্ক, এই ধরনের খারাপ সম্পর্ক ভারতের থাকবেই। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে